আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের আমি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে পড়াবো। নিশ্চয়ই তোমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যা ভালো করে পড়েছ। প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়া থাকলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমরা সহজে বুঝতে পারব। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তর নম্বর প্রকাশ করা হয়েছে, আর সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা উপশক্তি স্তরে ভাগ করা হয়েছে, তাকে প্রকাশ করা হয়েছে। এবার এসে আমরা প্রতিটি উপশক্তি স্তরকে আবার বিভাজন করব। উপশক্তি স্তরকে বিভাজন করলে যেটা পাওয়া যাবে মূলত সেটাই অরবিটাল। এই উপশক্তি স্তরকে বিভাজন করা হয় চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা। আমরা অলরেডি জেনেছি প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটি, তার নাম 1s। দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 2টি, 2s 2p। তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 3টি, 3s 3p 3d। চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর 4টি, 4s 4p 4p 4a। আমরা এইভাবে পড়েছি। এবার আমরা প্রতিটি উপশক্তি স্তরকে যখন বিভাজন করব, অর্থাৎ সাধারণ অর্থে sp,d,f সমূহকে অরবিটাল বলা হলেও sp,d,f এরা অরবিটাল নয়, এরা উপশক্তি স্তর। এই sp,d,f এই উপশক্তি স্তরগুলোকে বিভাজন করলে আমরা অরবিটাল পাবো, অর্থাৎ অরবিটাল সমূহ এই সমস্ত উপশক্তি স্তরের ভেতরে অবস্থিত। অরবিটাল সমূহ এইসব উপশক্তি স্তরের ভিতরে অবস্থিত। এখন আসি, এই উপশক্তি স্তরকে বিভাজন করা হয়েছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তাহলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা পড়ি। এখানে লেখা আছে, দেখো, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস ও কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকার কারণে পরমাণুর ভেতরে একটি বিদ্যুৎ ক্ষেত্র এবং এর প্রভাবে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে আমরা অলরেডি আগে থেকে জানি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘোরে। নিউক্লিয়াসের কেন্দ্রে ধনাত্মক চার্জ থাকে এবং নিউক্লিয়াসের বাইরে ঋণাত্মক চার্জ থাকে। এরা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণের প্রভাবে একটা বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয় এবং বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। কোথায় সৃষ্টি হলো? এটা পরমাণুর ভিতরে সৃষ্টি হলো। এর বলতেছে মূলত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এর পরে থেকে এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের, অর্থাৎ অরবিটালটা মূলত ইলেকট্রনের ধারক। অরবিটাল কি? অরবিটাল হচ্ছে ইলেকট্রনের ধারক। তাহলে এখানে বলা হলো এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক দিক স্থিতি বা ওরিয়েন্টেশন ঘটে। এটার অর্থ হচ্ছে একটা সুনির্দিষ্ট জায়গাকে বোঝাচ্ছে। জায়গাটি নিউক্লিয়াস থেকে কোন অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে না ওয়াই অক্ষের দিকে না জেড অক্ষের দিকে। আমরা জানি তিনটা অক্ষ এক্স ওয়াই জেড, এই জন্য এখানে লেখা আছে ত্রিমাত্রিক দিক স্থিতি, অর্থাৎ এই জায়গাটা কোন দিকে, ইংলিশে বলা হয় ওরিয়েন্টেশন ঘটে। ত্রিমাত্রিক দিক স্থিতি ঘটা মানে ওরিয়েন্টেশন ঘটা। পরমাণুর অরবিটালের ত্রিমাত্রিক দিক স্থিতি প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহৃত হয় তাকেই বলা হয় চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এবারে সেই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানের উপর নির্ভর করে। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা মূলত উপশক্তি স্তর। তাহলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান উপশক্তি স্তরের মানের উপর নির্ভরশীল। কেমন করে সেটা? যদি এস উপশক্তি স্তর হয় সেখানে কিন্তু আমরা জানি এল সমান 0 হলে এস উপশক্তি স্তর হয়। আরো জানি এল ইকুয়াল 1 হলে পি উপশক্তি স্তর হয়, এল ইকুয়াল 2 হলে ডি উপশক্তি স্তর হয়, এল ইকুয়াল 3 হলে এফ উপশক্তি স্তর হয়,
L equal 4 হলে G উপশক্তি স্তর হয়, যা আমি গত লেকচারে বলেছি। আচ্ছা, এবার আসি এই জায়গাতে খুবই ইম্পর্টেন্ট, m এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানের উপর নির্ভরশীল। l এর যে কোনো মানের জন্য m এর মান মাইনাস এল থেকে শুরু করে শূন্য সহ প্লাস এল পর্যন্ত। আমি আবার বলতে সেই জায়গাটায় এল এর যে কোনো মানের জন্য এম এর মান মাইনাস এল থেকে শুরু করে শূন্য সহ প্লাস এল পর্যন্ত। এটা কোন বইয়ে লেখা আছে প্লাস এল থেকে শুরু করে শূন্য সহ মাইনাস এল পর্যন্ত, আবার কোন বইয়ে লেখা আছে শূন্য প্লাস মাইনাস এল পর্যন্ত। তিনটাই রাইট, কোনো এখানে ভুল নেই। আমরা যে কোনো একটা মেনে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার আসি উপশক্তি স্তর S এর জন্য। আমরা জানি S এর জন্য L এর মান 0, S এর জন্য যখন L 0 তখন M 0। 0 কিন্তু একটি মান, 0 কি একটি মান। এই মান একটি হওয়ার কারণে S উপশক্তি স্তরে অরবিটাল একটি। আমি আবার বলতেছি, m এর মান 0, 0 কিন্তু একটি মান। এখানে বলা আছে কতটি মান পাওয়া যাবে, সেটা বলা আছে 2l + 1 সংখ্যক মান পাওয়া যাবে। কতটি মান? 2l + 1 সংখ্যক এই মানটা পাওয়া যাবে। তাহলে l = 0 হলে এই জায়গাতে l এর মান 0 বসাও, 2 * 0 + 1 মান একটি, সেই মানটি কত? সেই মানটি 0। এই কারণে S উপশক্তি স্তরে অরবিটাল একটি। এবার আসি উপশক্তি স্তর যদি p হয়, p এর জন্য l এর মান 1 হয়। যখন l এর মান 1 তখন এই সূত্র মোতাবেক -1 0 + 1 সেই তিনটা দেওয়া আছে, -1 এই 0 আর +1 মান কতটি? মান তিনটি, -1 0 +1। অথবা আমরা এই সূত্রের মধ্যে l এর মান 1 বসাবো, 2 * 1 তাহলে 2 + 1 3 মান তিনটি, সেই মানটি কি কি? মান -1 0 +1। এই তিনটি মান দিয়ে তিনটি অরবিটালকে বোঝায়। তার মানে p উপশক্তি স্তরে অরবিটাল আছে তিনটি। p উপশক্তি স্তরে অরবিটাল কতটি আছে? তিনটি। এবার আসি উপশক্তি স্তর d এর জন্য l এর মানটা আমরা জানি, l এর মানটা হলে d উপশক্তি স্তর, এটা সহকারী কোয়ান্টাম সংখ্যায় পড়েছি। তাহলে l এর মান যখন 2, এই সূত্র অনুযায়ী -2 -1 0 +1 +2 পাঁচটি মান। এখানে 2 বসাও l এর জায়গায়, 2 * 2 + 1 5, এই পাঁচটি মান। m এর মান যতটি ওই উপশক্তি স্তরে অরবিটাল ততটি। তাহলে d উপশক্তি স্তরে অরবিটাল 5টি, d উপশক্তি স্তরে অরবিটাল 5টি। এটা সূত্র দ্বারা নিয়ন্ত্রিত। অনুরূপভাবে f উপশক্তি স্তরের জন্য l এর মান কিন্তু 3, এই জন্য এখানে লেখা হয়েছে f উপশক্তি স্তরের জন্য l = 3। আর l = 3 হলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান সূত্র অনুযায়ী -3 থেকে 0 করে +3 পর্যন্ত কতটি হবে? 3 × 6 আর 7টি মান হবে। এই m এর 7টি মান দ্বারা বোঝানো হচ্ছে f উপশক্তি স্তরে অরবিটাল 7টি। f উপশক্তি স্তরে অরবিটাল 7টি। আমরা তাহলে দেখলাম যে s উপশক্তি স্তরে অরবিটাল 1টি, p উপশক্তি স্তরে অরবিটাল 3টি, d উপশক্তি স্তরে অরবিটাল 5টি, f উপশক্তি স্তরে অরবিটাল 7টি। এখন আসি, আমরা জানি s উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টি, p উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে 6টি, d উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে 10টি। আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পড়িয়েছি। এখন দেখো
এস উপশক্তি স্তরে যে অরবিটাল একটির কথা বলা হলো সেই অরবিটালের নামও এস। এস এর মধ্যে ওই ইলেকট্রন দুইটাই থাকে। এবার আসি পি উপশক্তি স্তরে অরবিটাল তিনটি। এই পি উপশক্তি স্তরে যে অরবিটাল তিনটি, এই তিনটি অরবিটাল কে প্রকাশ করা হবে পি এক্স, পি ওয়াই, পি জেড। এই জায়গায় দেখো অক্ষ এসেছে, তার মানে পি অরবিটাল একটা এক্স অক্ষ বরাবর আছে, একটা ওয়াই অক্ষ বরাবর আছে, একটা জেড অক্ষ বরাবর আছে। এখন আসি, আমরা জানি প্রতিটি অরবিটালে সর্বোচ্চ দুইটি করে ইলেকট্রন থাকে। উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে, সেটার সূত্র আলাদা, 2 × 12 + 1। এটা উপশক্তি স্তরে ইলেকট্রন এর ধারণ ক্ষমতা, এই 2 × 12 + 1 এটা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। কিন্তু অরবিটালের মধ্যে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ দুইটি। তাহলে সেই অনুযায়ী এই যে পি উপশক্তি স্তর এর মধ্যে যে তিনটি অরবিটাল বলা হলো, সেই তিনটি অরবিটাল হচ্ছে একটা পি এক্স, মানে যা এক্স অক্ষ বরাবর প্রসারিত আছে, আর একটা পি ওয়াই যা ওয়াই অক্ষ বরাবর প্রসারিত আছে, আর একটা পি জেড যা জেড অক্ষ বরাবর প্রসারিত আছে। সেই হিসাবে এখানে পি এক্স অরবিটালের সর্বোচ্চ দুইটি, পি ওয়াই এ দুইটি, পি জেড এ দুইটি, তাহলে মোট ইলেকট্রন হলো 6টি। তাহলে এখানে তিনটে অক্ষ এসেছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এর আগে একটু বললাম যে এখানে তিনটি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানও ছিল, -1, 0, +1। তাহলে আমরা এই ওই তিনটি মান দ্বারা এই তিনটি অক্ষকে বুঝালাম, যা প্রতিটি অরবিটালের মধ্যে দুইটি করে ইলেকট্রন রয়েছে। এবার আসি, আমরা D10 আর এই ডি উপশক্তি স্তরে অরবিটাল আছে 5টি। প্রতিটি অরবিটালে কতটি করে ইলেকট্রন আছে? প্রতিটি অরবিটালে দুইটি করে ইলেকট্রন আছে। 5টি অরবিটালে ইলেকট্রন সর্বোচ্চ আছে 10টি। সেই অরবিটালগুলোর নাম হচ্ছে DXY, এখানে দুইটি DYZ, দুইটি DZX, দুইটি DX² -Y², তার মধ্যে দুইটি DZ², এর মধ্যে দুইটি। তাহলে অরবিটাল ডি অরবিটালে ডি উপশক্তি স্তরে অরবিটাল আছে 5টি, আর 5টি অরবিটাল এর প্রতিটি অরবিটালে ইলেকট্রন আছে দুইটি করে, 5 দোকানে 10টি। তেমনি ভাবে এফ উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল আছে 7টি, এবং প্রত্যেক অরবিটালের মধ্যে দুইটি করে ইলেকট্রন থাকায় মোট ইলেকট্রন সংখ্যা 14টি। তাহলে এফ উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 14টি। তেমনি ভাবে আমরা যদি জি উপশক্তি স্তরের কথা বলি, জি উপশক্তি স্তরে অরবিটাল থাকবে 9টি, এবং প্রতিটি অরবিটালের মধ্যে দুইটি করে ইলেকট্রন থাকায় ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ 18টি। হাজারে স্যারের বই কিন্তু অবশ্যই জিটা উল্লেখ করা আছে দেখবা। আর বাস্তবিক ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের জন্য বা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে জি অরবিটাল এর প্রয়োজন হয় না, এই কারণে জি অরবিটালকে দেখানো হয়নি। এই জায়গাতে আর একটা জিনিস উল্লেখ করার প্রয়োজন, সেটা হলো আমরা জানি এস উপশক্তি স্তর এলিমেন্ট 0 হলে m শূন্য হয়। এস উপশক্তি স্তরে অরবিটাল একটি, তার নামও এস। এখানে কোনো অক্ষ ব্যবহার করা হয়নি, কারণ এস অরবিটাল জাস্ট গোলক আকৃতির। এটা গোলক আকৃতির, একটা ফুটবল, এটা তিনটা অক্ষ তিন দিকে চলে গেছে। তাহলে এই ফুটবলটি এক্স অক্ষের দিকেও প্রসারিত হয়নি, ওয়াই অক্ষের দিকেও প্রসারিত হয়নি,
জেড অক্ষের দিকেও প্রসারিত হয়নি। কোনো অক্ষ বরাবর সে প্রসারিত না হওয়ার কারণে কিন্তু এই এস এর নিচে সাফিক যে এক্স ওয়াই জেড লেখার প্রয়োজন হয় না। তাহলে এস অরবিটাল একটি, এটার আকৃতি গোলক আকৃতির, দেখতে ফুটবলের মতো। এবার আসি পি উপশক্তি স্তর, এল এর মান কত হয়? এল এর মান 1 হয়। এল এর মান 1 হলে এম এর মান -1 0 প্লাস 1। পি উপশক্তি স্তর অরবিটাল তিনটি, একটা হচ্ছে পি এক্স, একটা হলো পি ওয়াই, একটা হচ্ছে পি জেড। এই জায়গাতে আমরা তিনটে সূত্র ব্যবহার করতে পারি। সেটা দেখো, যদি আমরা সূত্র হিসাব করি যে -l থেকে শুরু করে 0 সহ প্লাস l পর্যন্ত, তাহলে m এর মান যখন -1 তখন কিন্তু px মানে -1 এর জন্য আমরা x অক্ষ ব্যবহার করেছি। আর যদি 0 তাহলে py, 0 এর জন্য আমরা y অক্ষ ব্যবহার করেছি। আর +1 হলে pz, +1 এর জন্য আমরা z অক্ষ ব্যবহার করি। যদি আমরা এই সূত্র ব্যবহার করি তাহলে আমরা এটা লিখতে পারবো। কিন্তু যদি আমরা এই সূত্র ব্যবহার করি যে +l থেকে শুরু করে 0 সহ -l পর্যন্ত, তাহলে +1 এর জন্য আমরা x অক্ষ ব্যবহার করেছি, 0 এর জন্য আমরা y অক্ষ ব্যবহার করেছি, আর -1 এর জন্য আমরা z অক্ষ ব্যবহার করেছি। আর যদি সূত্রটা ওইটা না হয়, এইটা হয় 0 হতে +-l পর্যন্ত, তখন এর মান হবে 0 +1 -1। তো 0 এর জন্য px অক্ষ ব্যবহার করা হয়েছে, +1 এর জন্য y অক্ষ ব্যবহার করা হয়েছে, -1 এর জন্য z অক্ষ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ তুমি যে সূত্রটা ব্যবহার করবা, যদি এই সূত্রই ব্যবহার করো, তাহলে এই মানসমূহ কনস্ট্যান্ট রাখবা। যে x এর জন্য -1, 0 এর জন্য y, +1 এর জন্য z। এই মানটা এটাও হতে পারে, এই মানটা এটাও হতে পারে, এটা কোনো সুনির্দিষ্ট নয়। তার মানে আমরা তিনটে সূত্রই কিন্তু রাইট। তুমি x এর জন্য যে মানটাকে ধরবা, y এর জন্য সেই মান ধরতে পারবা না, z এর জন্য সেই মান ধরতে পারবা না। তাহলে মান তিনটা আলাদা আলাদা হলে অক্ষ তিনটাও আলাদা আলাদা। মূলত পি অরবিটাল সমূহ 2 লুপ বিশিষ্ট ডাম্বেল আকৃতির। আমি আবার বলেছি, পি অরবিটাল সমূহ 2 লুপ বিশিষ্ট ডাম্বেল আকৃতির। দেখো, এটা যদি x অক্ষ হয়, এই x অক্ষ বরাবর পি অরবিটাল প্রসারিত আছে। তাহলে এই দুইটা লুপ, দেখো এই দুইটাকে এই জায়গা এটাকে বলা হয় লুপ, লুপও বলে, লোপও বলে। তাহলে এটা একটা লুপ বা লোপ, এটা একটা লুপ বা লোপ। তাহলে 2 লুপ বিশিষ্ট ডাম্বেল আকৃতির, পুরোটাকে মিলিয়ে বলা হচ্ছে ডাম্বেল। আর যে জায়গাতে এই লুপ দুটো মিলিত হলো, এই পয়েন্টটাকে বলা হয় নোডাল পয়েন্ট, নোডাল পয়েন্ট। তাহলে 2 লুপ বিশিষ্ট ডাম্বেল আকৃতির, আর যেখানে এটা মিলিত হলো, এই মিলিত হওয়ার জায়গাটাকে বলা হয় নোডাল পয়েন্ট। তাহলে এই পি অরবিটালটি x অক্ষ বরাবর প্রসারিত থাকায় এর নাম px। যদি পি অরবিটালটি y অক্ষ বরাবর প্রসারিত থাকে, এটাকে বলা হয় py। আর পি অক্ষটি যদি z অক্ষ বরাবর প্রসারিত থাকে, পি অরবিটাল z অক্ষ বরাবর প্রসারিত থাকে, এটার নাম pz। তাহলে তিনটি অরবিটাল 3 অক্ষ বরাবর প্রসারিত আছে। এটা px, এটা py, এটা pz। এই তিনটি যদি একই সাথে একত্রে থাকে, তাহলে অক্ষ তিনটি আলাদা। এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ। একসঙ্গে দেখানো হলে এই দুটিকে আমি আউট করে দিলাম। এখন একসঙ্গে দেখাচ্ছি, এটা py, এটা pz। অর্থাৎ এই 3 অরবিটাল পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। বাস্তবে যদি আমরা দেখতে চাই, এই তিনটি পেন পরস্পরের
উপর লম্ব, এটা x অক্ষ হলে, এটা y অক্ষ হলে, এটা z অক্ষ। তাহলে এই x অক্ষ বরাবর যে অরবিটালটি প্রসারিত থাকবে তার নাম px, এই y অক্ষ বরাবর যে অরবিটালটি প্রসারিত থাকবে তার নাম py, আর z অক্ষ বরাবর যে প্রসারিত থাকবে অরবিটাল তার নাম pz। কিন্তু s অরবিটাল এই জায়গাতে গোলক আকৃতির হয়ে থাকবে। তাহলে p অরবিটাল তিনটি গেল। তেমনি ভাবে আমরা d অরবিটাল সম্পর্কে যদি জানতে চাই, আমরা জানি যে l এর মান 2 হলে d হয়, আর l এর মান 2 হলে m এর মান -2 -1 0 +1 +2 পাঁচটা। এই পাঁচটি হওয়ার কারণে d অরবিটালও পাঁচটি। d অরবিটাল কতটি? d অরবিটাল পাঁচটি। d অরবিটাল কতটি? d অরবিটাল পাঁচটি। এই d অরবিটাল পাঁচটির এই d অরবিটাল পাঁচটি যথাক্রমে প্রকাশ করা হয় dxy, dyz, dzx, dx2 y2 dz2। এই অরবিটাল সমূহকে আমি পরবর্তীতে তোমাদেরকে ডিটেইলস আলোচনা করব। আজকে এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমরা ভালো করে পড়বা এবং দেখবা। আমি এর পরের রবিবার অর্থাৎ নেক্সট রবিবার আমি আবার আমার ক্লাস নেব এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার পর থেকে। আজকের মতো এখানে শেষ। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।